মেয়েটি এক বিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে রাত্রে ফেরার সময় এক রেলওয়ে প্ল্যাটফর্মে তার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। যে ঘটনা তাকে পুরো মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত করে ফেলেছিল। শুধুমাত্র তাকে নয়, তার পুরো পরিবারকেই একেবারে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এই ঘটনা ঘটেছে হাবড়া নামক এক জায়গায়। এটি উত্তর 24 পরগনার জেলায় অবস্থিত। মেয়েটি তার পুরো পরিবারের সঙ্গে হুগলি বিয়ে বাড়িতে গিয়েছিল। পুরো পরিবার বলতে কিন্তু এক দুজন নয়, মোটামুটি প্রায় 15-20 জনের মতো। কারণ মেয়েটির মায়ের পিসি বাড়িতে সেই বিয়ে ছিল, অর্থাৎ মেয়েটির মায়ের নিজের পিসির নাতনির বিয়ে ছিল। মেয়েটির বাবার কাজের চাপ ছিল, যে কারণে মেয়েটির বাবা কিন্তু হুগলি যেতে পারেনি বিয়ে বাড়িতে। কিন্তু মেয়েটির মা এবং মেয়েটি তার মামা বাড়ির সকলের সাথে, আর মামা বাড়িতে কিন্তু ওদের একটা বাড়ি নয়, মানে নিজের মামা বাড়ি তো আছেই, উপরন্তু ওদের বাড়িটা না জয়েন্ট ফ্যামিলি মতো। কিন্তু এখন খাওয়া দাওয়া একসাথে করে না, আলাদা করে। আগে একসাথে করতো। সেই মামা বাড়িতে কিন্তু 5টা ফ্যামিলি একসঙ্গে থাকে, একটা বাড়ি নয়, 5টা আলাদা আলাদা বাড়ি প্রথম থেকেই রয়েছে, এবং একতলা বাড়ি খুব সুন্দর করেই করা। আর এই যে বাড়ি, এখানেও কিন্তু অনেক কাহিনী আছে। এই বাড়িগুলো কিন্তু তারা নিজেরা করেনি। এই মেয়েটির মামা বাড়িতে কিন্তু 6 দাদু। নিজের যে দাদু সে হচ্ছে ছোট, আর বাকি 5 দাদু কিন্তু আছে। 4 দাদু সেখানেই থাকে, ওই যে বললাম 5টা বাড়ি। আর এক দাদু কিন্তু থাকে আমেরিকাতে। সেই দাদু কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনায় না ভীষণ ভালো ছিল। যেমনি পড়াশোনায় ভালো ছিল, তেমনি কিন্তু তিনি এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটির বিষয়ে কিন্তু আগ্রহী ছিল, এবং এটা নিয়েও তিনি পড়াশোনা করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে ভবিতব্য, যাকে যেদিকে নিয়ে যায় আর কি। সেই দাদু কিন্তু পরবর্তীকালে ইএনটি স্পেশালিস্ট হয়, এবং কলকাতার বড় হসপিটাল থেকে গোল্ড মেডেল নিয়ে কিন্তু সে আমেরিকাতে যায়, এবং সেখানে গিয়ে সে সেটেল হয়ে যায়, এবং পরেও আমেরিকাতেই থাকে। তার সন্তানরা সব আমেরিকাতে জন্মগ্রহণ করে। কিন্তু তার ওই যে একটা আলাদা নেশা ছিল, আলাদা ইচ্ছা ছিল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবে। অনেকে হয়তো জানেন যে বিশেষ করে ডাক্তাররা, এটা কিন্তু সত্যি 90% কমন রয়েছে, যে ডাক্তাররা কিন্তু এইসব ভৌতিক, তারপরে যেগুলো কুসংস্কারের ব্যাপার রয়েছে, এগুলো বিশ্বাস করে না। কিন্তু এই দাদু এইসবে কিন্তু বিশ্বাসী, এবং তিনি মনে করেন যে ঈশ্বর যেহেতু আছে তাই ভূতও আছে। আমি দাদুর কথাটা কেন বললাম, কারণ পরে কিন্তু দাদুকেই কাজে লাগবে, এবং এমন একটা ঘটনা পরবর্তীকালে ঘটবে যেখানে এই দাদুই কিন্তু এদের বাঁচাবে। হ্যাঁ, যাই হোক, বিয়ে বাড়িতে ওরা সবাই গেল, এবং 15-20 জন মিলে ভোরের ট্রেনে তারা বেরিয়ে গেল। দমদম থেকে তারা ট্রেন চেঞ্জ করে বেলমুড়ি নেমেছিল, কারণ যেখানে আর কি বিয়ে হচ্ছে সেটা বেলমুড়ি স্টেশনে নেমেই যেতে হয়। তারা সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে মেয়েটার না শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। মানে এই জার্নির জন্য নয়, ওখানে মাত্র দুবেলা খেয়েই সকাল সকাল পৌঁছে গিয়েছিল। তো সকালবেলা খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, এই মাত্র দুবেলা খাওয়া দাওয়া করেই মেয়েটার খুব পেট খারাপ হয়ে গিয়েছিল। সেই দিনই কিন্তু বিয়ে ছিল, সেই রাত্রেবেলা কিন্তু মেয়েটা খাওয়া দাওয়া করতে পারেনি, কারণ মেয়েটির সেই হুগলি রান্নাবান্না না একদমই পছন্দ হচ্ছিল না। আর পছন্দর থেকে বড় কথা, ওর পেটে একদমই শুট খাচ্ছিল না। তাই কিন্তু তার ওই দুবেলা খাওয়া দাওয়া করে পেট খারাপ হয়ে গিয়েছিল। রাত্রে যেহেতু অনুষ্ঠান ছিল, তাই অল্প কিছু খেয়ে আরও শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর সেই দিন রাত্রেবেলা মেয়েটি কিন্তু কোনো মতেই ঘুমোতে পারিনি, এতটাই পেটে ব্যথা করছিল, আর এতটাই লুজ মোশন হয়ে গিয়েছিল। এইবার যেহেতু সেই সময় ওরা বাড়িও আসতে পারছে না, কারণ ওরা কন্যাযাত্রী যাবে, সেই দিন থাকবে এবং তার পরের দিন সকলে মিলেই বাড়ি চলে আসবে, তাই বাড়িতে আসার কোনো প্রশ্নই নেই। কিন্তু মেয়েটার এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে মেয়েটা সেখানে থাকতেই পারছে না। তার মাকে জানিয়েছিল, মা অন্য কাউকে বলে একটু ওষুধ এনে দিয়েছিল, কিন্তু ওষুধেও কোনো সত্যি বলতে কাজ হচ্ছে না, কারণ সেখানে তো আর না খেয়ে থাকতে পারছে না, খাওয়া দাওয়া তো করতেই হচ্ছে। আর যেহেতু বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, তো তাই সবাইকে বলতেও পারছে না যে আমি এই খাবার খেতে পারছি না, আমার জন্য অন্য কিছু একটু ব্যবস্থা করা যাবে। তাই যা হচ্ছে তার অল্প কিছু যেগুলো খাওয়া যায় আর কি, সেগুলো খাচ্ছে। এই করে করে কিন্তু মেয়েটার শরীরটা আরও অসুস্থ হয়ে গেছে। সেই দিনও রাত্রে অনেক কষ্টে মেয়েটি ঘুমিয়েছে। তার পরের দিন
অনুষ্ঠান রয়েছে, কারণ সেই দিন যেতে হবে কন্যাযাত্রী। আর মেয়েটির ওই যে দিদি, মানে দিদি বলতে মেয়েটির মামা হয়তো সম্পর্কে, তার মেয়ে, সে দিদির শ্বশুরবাড়ি কিন্তু কাঁচরাপাড়া, অর্থাৎ তারা সেখান থেকে গাড়িতে করে কাঁচরাপাড়া যাবে। যেহেতু সেখান থেকে আবার তারা হুগলি ফিরে আসবে, সেই দিন থেকে তার পরের দিন আর কি বাড়িতে আসবে। কিন্তু সেই দিন তারা অনুষ্ঠানে গিয়ে পারেনি। হঠাৎ করে ওদের কাছে খবর আসে যে ওদের মামা বাড়িতে সেই আমেরিকার দাদু আসছে, এবং তখন কিন্তু শীতকাল ছিল, জানুয়ারির ওই প্রথম হবে। আর মেয়েটি জানে এবং মেয়েটির মামা বাড়ির সকলেই জানে যে দাদু প্রত্যেক বছর আসে এবং এই জানুয়ারির সময় আসে, কারণ তারা এই ওয়েদারে অভ্যস্ত। তো সেইভাবে জানুয়ারিতে আসার কথা, কিন্তু কবে আসবে এক্স্যাক্টলি এরা কিন্তু জানতো না। কারণ এই দাদুরা ভারতে আসলে কিন্তু একবারে এদের বাড়িতে আসে না, মানে এদের মামা বাড়িতে আসে না, আগে যায় নিজের ফ্ল্যাটে। নিউ টাউনে কিন্তু 3 BHK নিজের একটা ফ্ল্যাট কেনা রয়েছে এবং সেটা ফাঁকাই থাকে। যখন ইন্ডিয়া আসে তখন সেই ফ্ল্যাটেই থাকে, সেখানে 4-5 দিন থাকে, যদি কলকাতায় কোনো কাজ থাকে সেগুলো মেটায়, তারপরে নিজের শ্বশুর বাড়ি বালিগঞ্জ সেখানে যায়, আর তারপরে কিন্তু এই হাবড়া অঞ্চলে আসে, একদিন থাকে, তারপরে আবার চলে যায়। সবার জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে, সবাইকে গিফট দেয়। তো সেইভাবে ওরা হঠাৎ করে জানতে পারে যে ওদের বাড়িতে কিন্তু পরের দিন, মানে অনুষ্ঠানের পরের দিন আর কি আসবে। আর এই কথা ওদের ফোন করে জানায় এই মেয়েটির আরেক মামা, নিজের মামা নয়, মেয়েটির আর কি যে মায়ের জেঠুর ছেলে। সে যেতে পারেনি কারণ তার মেয়ের পরীক্ষা ছিল, তাই তারা কিন্তু থেকে গিয়েছিল। আর তাদের ফোন করেই কিন্তু জানানো হয়েছিল যে আমরা আসছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই দাদু যখন আসে তখন কিন্তু অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, তো মোটামুটি প্রায় 30-40 জন কিন্তু সেই আয়োজনের মধ্যে থাকে। আর সেই সমস্ত খরচা কিন্তু সেই দাদুই দেয়, যে আমি টাকাটা দিচ্ছি, তোমরা সবাই মিলে একটা রান্নাবান্না করো, খাওয়া দাওয়া হবে, সবাই একসঙ্গে হবে। তাই দাদু ওদের ফোন করে জানায় কোনো অসুবিধা নেই, তোমরা তো পরের দিন আসছো, ধীরে সুস্থে আসো। বড় বৌমা তো রয়েছে, মানে ওই যে এই মেয়েটির মামি আর কি, সে রয়েছে, মোটামুটি সে আরেক দুজনকে নিয়ে রান্নাটা সামলে নিতে পারবে, তোমরা আস্তে আস্তেই আসো। এইদিকে সবাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে রয়েছে যে পরের দিন যেতেই হবে সকাল সকাল, অর্থাৎ ওই কাঁচরাপাড়া থেকে আবার হুগলি ফিরে এসেই পরের দিন ফার্স্ট ট্রেন ধরেই ওরা সবাই হাবড়া চলে আসবে, যেহেতু বাড়িতে তাদের কাকু আসছে, মানে মেয়েটির দাদু হয়, কিন্তু মেয়েটির যে আত্মীয়স্বজনগুলো আছে তারা সবাই তো কাকু বলে ডাকে, তারা বলছে যে বাড়িতে এরকম কাকু জেঠু আসবে, আমাদের কিন্তু সকাল সকাল যেতে হবে। আর এর মধ্যে মেয়েটির যে নিজের ছোট মামা, সে কিন্তু এই দাদুকে না ভীষণ ভালোবাসে, কারণ এই দাদুই কিন্তু এই মেয়েটির কাকুকে বেলুড়ে যে রামকৃষ্ণ মিশন আছে ছোট্টবেলা থেকে সেখানে নিজের খরচায় পড়িয়েছে, মানুষ করেছে, আর তারপর সে চাকরিও পেয়েছে এই দাদুর দৌলতে। হ্যাঁ, নিজে কষ্ট করেছে, কিন্তু দাদু সাপোর্ট না করলে তো আর এতটা এগোতে পারতো না। তাই দাদুকে না এই যে ছোট মামা মেয়েটির ভগবান তুল্য মনে করে। তাই তার কথা হচ্ছে, যখন জানতে পেরেছি যে আমার জেঠু আসছে, তখন আমি অবশ্যই এই রাত্রেবেলায় বাড়ি যাব, বিয়ে বাড়ি থেকে সকাল সকাল খাওয়া দাওয়া করেই কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে দমদম চলে যাব। সেইভাবেই তারা কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়েছিল, কিন্তু মেয়েটি কিন্তু বেরোয়নি, কারণ মেয়েটির মা, মেয়েটির আরও বড় মামা বড় মামি সবাই তো রয়েছে সেখানে, কারণ সবাই হুগলি যাবে, তারপর সকালবেলায় আসবে। মেয়েটি সেভাবেই বেরিয়েছিল যে আসবে না আর কি, হুগলি ফেরত যাবে। কিন্তু সেই বিয়ে বাড়িতে এসে, মানে বিয়ে বাড়ি নয়, রিসেপশন পার্টি, সেখানে আসার পরে মেয়েটির শরীরটা অত্যধিক পরিমাণে খারাপ হয়ে যায়, ভীষণ পরিমাণে। শেষমেশ মেয়েটি আর মনে হচ্ছিল না যে মেয়েটি আবার হুগলি ফিরে যায় উল্টো পথে, আবার তারপর সকালবেলা আবার জার্নি। তাই মেয়েটি সেই সময় বিয়ে বাড়িতে তার মামাকে বলে, ছোটো মামাকে বলে যে মামা, তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা আমাকেও নিয়ে যেও। আর সেই দিন কিন্তু সেখানে ওই মেয়েটির ছোট মামা ছোট মামি ছিল, তাদের কিন্তু তখনও সন্তান হয়নি, কারণ তার ছোটো মামা সদ্য বিয়ে করেছে। আর মেয়েটির বয়স কিন্তু তখন ছিল 22 বছর, আর সেই মেয়েটি কিন্তু তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সে সেখানেই থাকে একটা পিজিতে, কিন্তু সেই সময় ক্লাস হচ্ছিল না, ছুটি ছিল, তাই সে বাড়িতে এসেছিল। আর এই মেয়েটির পড়াশোনার খরচও কিন্তু সেই দাদুই দিত। যাই হোক, মেয়েটি তার মামাকে বলল, তার মাকে বলল, তার মা বলল ঠিক আছে, তুই যখন বাড়িতে যাস যেতে পারিস, তোর জামা কাপড় সমস্ত তো রয়েছে, সেগুলো না আমরা পরের দিন সকালবেলা নিয়ে যাব। তাই মেয়েটি কিন্তু সেই রাত্রে খাওয়া দাওয়া কিছুই করেনি, কারণ খাওয়ার মতো সে সিচুয়েশানে ছিল না। মেয়েটি তখন তার মামা মামির সাথে বেরিয়ে গেল। 10টার পর হয়তো কোনো ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরেছে, আর তারপর যে লাস্ট ট্রেনটা থাকে শিয়ালদা বনগা, সেই ট্রেনটাই ধরবে। দমদম আসার পরপরই কিন্তু ট্রেন থাকে, তারা সেই ট্রেনে উঠেও যায়।
কিন্তু কোনো কারণে সেই ট্রেনটা কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে, হয়তো সিগন্যাল পায় না বা কোনো কারণ থাকতে পারে। মোটামুটি সেখানে প্রায় 20 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়েছিল। আর সেই দিন এমন একটা ওয়েদার ছিল যে মানে বলার নয়। প্রথমত শীতকাল, জানুয়ারি মাসে কিন্তু ভালোই শীত থাকে, অন্যদিকে আবার বৃষ্টি হচ্ছে। শীতকাল, বৃষ্টি, রাত 11টা বেজে গেছে। তাহলে ভাবুন ওয়েদারটা কেমন থাকবে। দমদম অবশ্যই জনবহুল জায়গা, প্ল্যাটফর্মে লোকজন আছে, কিন্তু সেই শীতকাল, সেই বৃষ্টির মধ্যে কি লোকজন খুব একটা থাকবে? থাকবে না কিন্তু। আর ওরা যে কম্পার্টমেন্টে উঠেছিল সেখানে কিন্তু বেশি লোকজন ছিল না, কারণ এর আগে ওর মামা কিন্তু এই ট্রেনে করে ফিরেছে। লোকজন ভালোই থাকে সেই কম্পার্টমেন্টে বা ট্রেনে, কিন্তু সেই দিন ওই যে হয়তো বৃষ্টি বা শীত, কোনো কারণে হয়তো লোকজন তেমন ছিল না। কারণ সেই দিন প্রায় দুপুর থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে কলকাতার শহরে। তাই হয়তো যারা রাত্রেবেলায় শিয়ালদায় বা দমদম বা ওই কলকাতা শহরে কাজ করে তারা হয়তো সকাল সকাল বাড়ি চলে গিয়েছিল আগের ট্রেনটা ধরে। তাই হয়তো সেদিন সেই ট্রেনে ভিড় বেশি ছিল না। অর্থাৎ সেই ট্রেনে ওরা 3 জন আর মাত্র 2 জন ছিল যারা ওই জায়গায় নয়, তার একটু সামনে বসেছিল। কিন্তু সেই দিন মেয়েটি কিন্তু শুধুমাত্র 2 জনকে দেখতে পায়নি, মেয়েটি নাকি আরও একজনকে দেখতে পেয়েছিল। পরবর্তীকালে ওর কথা কিন্তু কেউ বিশ্বাস করেনি। সেই সময় কিন্তু মেয়েটি বলেছিল একটা কথা তার মামিকে, কারণ যেহেতু তার মামির এবং তার বয়স খুব একটা পার্থক্য নয়। মামির বয়স 23 বছর, তার বয়স 21 বছর। তার মামির সঙ্গে কিন্তু তার খুব ভালো বন্ধুত্ব, কারণ তার মামি এবং মামা কিন্তু লাভ ম্যারেজ করেছে, অনেক বছর তাদের সম্পর্ক। মেয়েটি সমস্ত কিছুই জানতো। সেই সময় কিন্তু মেয়েটি হঠাৎ করে একটা কথা বলে বসে তার মামিকে, মামি দেখেছো মেয়েটিকে কেমন অদ্ভুত লাগছে? মেয়েটিকে দেখতে না খুব সুন্দর, কিন্তু দেখো কেমন যা জামা কাপড় পরে রয়েছে, কেমন অদ্ভুত লাগছে মেয়েটাকে দেখতে। সেই সময় কিন্তু তার মামি অতটা গুরুত্ব দেয়নি, জাস্ট একবার বলেছিল যে কোথায়, দেখতে পাচ্ছি না তো। সেই কথা বলে তার মামি কিন্তু তখন তার মামার সঙ্গে কথা বলায় মশগুল হয়ে গিয়েছিল। মেয়েটি হয়তো ভেবেছে যে তার মামি যেখানে বসে রয়েছে সেখান থেকে সরাসরি সত্যি মেয়েটাকে দেখা যাচ্ছে না, একটু কাত হতে হবে, তাই হয়তো মেয়েটাকে দেখতে পারছে না। কিন্তু এই যে মেয়েটি, সে জানতোই না সেই কম্পার্টমেন্টে সেই মেয়েটিকে আর কেউ দেখতে পারছে না। মেয়েটি কিন্তু সেখানে একাই বসে রয়েছে, আর সেই সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে আজকে যে ঘটনাটা পাঠিয়েছে সেই মেয়েটি, যার ডাকনাম হলো অলি। আর ওই যে মেয়েটি যে ট্রেনে বসে রয়েছে সে কিন্তু সামনের দিকে মুখ করে নেই মেয়েটির, তার পিছনটা শুধুমাত্র মেয়েটি দেখতে পারছে। আর মেয়েটি মানে অলি দেখতে পারছে যে তার চুলটা পুরো খোলা রয়েছে এবং চুলটা খুব উস্কো খুস্কো। মনে হচ্ছে কতদিন মেয়েটি মাথায় শ্যাম্পু করে না। হয়তো মেয়েটি পাগল, এত সুন্দর একটা মেয়ে পাগল হবে এটা ভেবেও কিন্তু অলির কেমন একটা লাগছে। দেখতে শুনতে মেয়েটিকে মনে হয় ভালোই, কারণ একটা পাশ মেয়েটির অল্প দেখা যাচ্ছে। গায়ের রং দেখে মনে হচ্ছে ফর্সা, এবং তার শরীরের গঠনও বোঝা যাচ্ছে মেয়েটিকে দেখতে হয়তো সুন্দরই হবে। কিন্তু তার সাজ পোশাক, তার এই যে চুল, এরকম লাগছে কেন? কিন্তু সেই মুহূর্তে অলি বলতে গিয়েছিল তার মামিকে যে মামি দেখো মেয়েটি যেন কেমন টাইপের, একবার একটু ঘাড় ঘোরাচ্ছে না, কিছু না, একভাবে সামনের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু এটা বলতে গিয়ে দেখলো তার মামি তার মামার ঘাড়ে মাথা দিয়ে একেবারে ঘুমিয়েই পড়েছে। তার মামাও জানলার পাশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই করতে করতে কিন্তু মধ্যমগ্রাম চলে এসছে, এবং যখন মধ্যমগ্রাম আসে ওই সামনে যে 2টো মানুষ বসেছিল, 2টো মানুষ ওরা হয়তো বিয়েবাড়ি গিয়েছিল, কারণ তারা স্বামী স্ত্রী এবং বিয়েবাড়ির সাজ পোশাকই পরা ছিল। তারা মধ্যমগ্রামে নেমে গেল, অর্থাৎ সেই কম্পার্টমেন্ট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। মেয়েটির কাছে পুরো ফাঁকা নয়, কারণ সেই কম্পার্টমেন্টে কিন্তু এখনও একটি মেয়ে বসে আছে। কিন্তু তার মামা হঠাৎ বলে বসলো পুরো ফাঁকা হয়ে গেল তো কম্পার্টমেন্ট, আজকে পুরো ফাঁকা, বৃষ্টির জন্য নাকি? কিন্তু মেয়েটি তো বলতেই যাচ্ছিল কই ফাঁকা, একজন তো আছে। কিন্তু মেয়েটি ভাবলো ফাঁকাই তো, একজনকে আর ধরা যায় নাকি, পুরো ফাঁকাই সত্যি। মেয়েটি কিন্তু কিছু বলল না। সেই সময় মেয়েটি নিজের ফোনটা একটু দেখছিল, হঠাৎ করে মনে হলো সেই মেয়েটি পুরো অলির সামনে চলে এসছে। ধর্মর করে সে আবার সামনের দিকে তাকালো, কিন্তু দেখলো না, মেয়েটি সেখানে বসা নেই। যেখানে আগে বসা ছিল তার সামনে তো নেই, উপরন্তু যেখানে বসা ছিল সেখানে নেই। মেয়েটিকে কোথাও দেখতে পাইনি। মধ্যমগ্রাম পেরোনোর পরেই কোনো প্ল্যাটফর্মে এসছে। সে ভাবলো হয়তো হৃদয়পুর চলে গেছে, সে ফোন ঘাটছিল, বুঝতে পারেনি। কিন্তু সে তখন ভাবছে যে সে এতটাই মশগুল হয়ে গিয়েছিল, ও তো এই মাত্রই ফোনটা ধরলো, 1-2 মিনিটও কি হয়েছে,
এর মধ্যে কি হৃদয়পুর চলে আসবে? হতেও পারে, যেহেতু রাত্রেবেলায় তো ট্রেনটা হয়তো খুব জোরে চলছে। ও জিজ্ঞেস করতে যাবে ওর মামাকে, কিন্তু দেখে যে ওর মামা মামি দুজনেই ঘুম, তাই আর ডাকেনি। সে ভাবছে হয়তো তাহলে হৃদয়পুর চলে গেছে, মেয়েটা তো হৃদয়পুরে নেমে গেছে, ও বুঝতে পারিনি, এমনি শরীর খারাপ তো, তাই অতটা ভাবলো না। কিন্তু হঠাৎ করে তার কিছুক্ষণ পরে সে দেখলো, হঠাৎ বলাটা ভুল, সে দেখতে পেল যে প্ল্যাটফর্ম এসছে এবং সেটা হৃদয়পুর। মেয়েটির সমস্ত শরীর পুরো কেঁপে উঠল। মেয়েটি ভাবলো সেই মুহূর্তে যে কি হলো এটা, তাহলে আগের প্ল্যাটফর্ম কোনটা ছিল? তাহলে ওই যে কাকু কাকিমা নেমেছিল, তারা কোথায় নেমেছিল? তারা কি আগে বিশ্বরপাড়া বা অন্য কোথাও কি নেমেছিল, নিউ ব্যারাকপুরে নেমেছিল? ওকে বুঝতে পারেনি। সেই সময় কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, তাই তার মামামিকে কিন্তু ডেকে উঠেছিল যে মামি, ও মামি, মামা, বলছি যে ওই একটা মেয়ে ছিল না, মেয়েটাকে কি নামতে দেখেছো? তো তোমরা তো ঘুমিয়েও আছো, দেখবো বা কী করে? বলছে কোন মেয়েটা? তখন এই অলি বলল যে কেন, যে মেয়েটা ওই কোনায় বসা ছিল দেখোনি? ওই মেয়েটাকে নেমেছে। বলছে কোথায় মেয়েটা বসা ছিল? সামনে তো একজন কাকু কাকিমা বসা ছিল, ওরা তো নেমে গেছে মধ্যম গ্রামে। বলছে মধ্যম গ্রামে নেমেছে, তোমরা শিওর? বলছে হ্যাঁ, দেখলাম তো মধ্যম গ্রামে নেমেছে। কেন, কি হয়েছে, তুই দেখেছিস কোনো মেয়েকে? বলছে হ্যাঁ, আমি তো উঠেই দেখেছিলাম একটা মেয়ে বসা রয়েছে ওখানে। তোমাকে তো বললাম মামি যে মেয়েটাকে দেখো কেমন। তখন তার মামি বলছে আমি তো দেখতেই পাইনি, যখন তুই আমাকে বললি তখন তো আমি দেখলাম চারিদিকে, আমি তো দেখতে পাইনি। আমি ভাবলাম হয়তো অন্য কিছু বলছিস, অন্য কোনো কথা, এমনি শরীরটা ভাল লাগছে না তো, তাই তোর মানে মামার সঙ্গে কথা বলছিলাম তখন, কিন্তু আমি তো কোনো মেয়েকে দেখিনি। তুই কি দেখেছিস? বলছে না মামি, আমি সত্যি মেয়েটাকে দেখেছি। 1-2 সেকেন্ডের ব্যাপার হয় ঠিক আছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরেই মেয়েটাকে দেখেছি। কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করছে না। ওরা বিশ্বাস করবে কি করে? কারণ তার ছোট মামা ছোট মামি কিন্তু কোনো মেয়েকেই সেখানে দেখেনি। এদিকে তখন অলি নিজেকে বুঝ দিচ্ছে, নিজেকে বোঝাচ্ছে যে যেহেতু তার শরীরটা খুব অসুস্থ, সেই কারণে হয়তো সে অন্য কিছু হতে পারে, বা হয়তো কল্পনার জগতে চলে গিয়েছিল। শরীরটা অসুস্থ থাকার কারণে সে কিন্তু আর কিছু ভাবলো না। আর তাকে দেখে তার মামি বুঝতে পারলো যে অলির হয়তো শরীরটা সত্যি খারাপ লাগছে, তাই তার মামি কিন্তু তার মামার কাছ থেকে সরে গিয়ে অলির কাছে গিয়ে বসেছিল। কারণ এর আগে কিন্তু অলিরা বসা ছিল লাস্টে যে লম্বা করে সিট থাকে না, সেই জায়গাটায়। আর এক কোনায় জানলায় হেলান্তি বসা ছিল তার মামা, এবং অলির মামি তার মামার ঘাড়ে মাথা দিয়েছিল। আর অলি ছিল ওদের পাশে না, কিন্তু সে লম্বা সিটেরই অন্য পাশটায়, কারণ সেও জানলার পাশে বসবে, সে ওই পাশটায় মাথা দিয়ে বসা ছিল। আর সে দেখতে পাচ্ছিল কোনাকুনি সেই মেয়েটিকে। যাই হোক, যখন তার মামি বুঝতে পারলো যে অলির শরীরটা খুব খারাপ লাগছে, তখন কিন্তু তার মামি তার মামার কাছ থেকে সরে গিয়ে অলির পাশে বসেছিল, এবং অলি কিন্তু তার মামিকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল। এবং ওই যে শুয়ে পড়েছিল সে কিন্তু তৎক্ষণাৎ ঘুমিয়েও পড়েছে, কারণ শরীরটা তো অসুস্থ। কিন্তু ঘুমের মধ্যে সে যে কত কিছু দেখলো সে কাউকে বলে বোঝাতে পারবে না। অলি বলছে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার ভিতর থেকে যে সূক্ষ্ম আত্মা সেটা বেরিয়ে গেছে, এবং সেই যে মেয়েটা যেখানে বসা ছিল তার সামনে আমি বসা আছি এবং তার সঙ্গে কথা বলছি। সে আমাকে বলছে যে তোমরা কত সুখে আছো, তোমরা জীবিত আছো, কত ভালো আছো, কিন্তু আমাকে দেখো, আমি এই জীবনে আর নেই, আমার কিচ্ছু চাওয়া পাওয়া নেই, যা ছিল সব নিজেই আমি শেষ করে দিয়েছি। আরও কত কিছু যে দেখছে, কিন্তু সেই সময় সে কিন্তু ঘুম ছিল। কিন্তু তার মনে হচ্ছে সে ঘুম নয়, সে বাস্তবেই আছে, শুধুমাত্র আত্মা হিসেবে, কারণ তার স্থূল দেহ থেকে তার সূক্ষ্ম আত্মা বেরিয়ে চলে গেছে এবং সে অন্য কোনো আত্মার সাথে কথা বলছে, এবং মনে হচ্ছে সে সেই বাস্তব জগতেই আছে, সে একটা বাস্তব জগৎ সেইখানে তৈরি করে নিয়েছে। কিন্তু এই মেয়েটি এসব কি বলছে? সে জীবিত নেই। কে এই মেয়েটা? সে বারবার করে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। সে তার মামির ঘাড়েই রয়েছে শুয়ে, কিন্তু সেই সময় সে শত চেষ্টা করেও সম্বিত ফেরাতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। সেই মুহূর্তে মনে হচ্ছে অলিকে ওই মেয়েটা একটা বিভৎস রূপ ধারণ করে ওই ট্রেন থেকে ফেলে দিচ্ছে। কিন্তু মেয়েটি দরজার ওখানে যে রডটা থাকে সেটা ধরে প্রাণপণে ওঠার চেষ্টা করছে, কিন্তু সেই সময় সে বিভৎস রূপধারী মেয়েটি তাকে ফেলে দিচ্ছে। ভয়ঙ্কর লাগছে অলির, ভীষণ ভয়ঙ্কর। এবং সেই মুহূর্তে সে গোঙাচ্ছে, সে হাঁপাচ্ছে, আর সেটা দেখে বারবার করে তার মামি বলছে কিরে অলি ওঠ, কি হয়েছে, এরকম করছিস কেন? এরকম বারবার করে করার পরে কিন্তু অলির সম্বিত ফেরে, আর সে তখন হাঁপায়,
সে জল চায়, কিন্তু সেই মুহূর্তে ওদের কাছে না জল ছিল না, কোনো জল নিয়ে ওরা বেরোয়নি সেই সময়। অলির ভীষণ কষ্ট হতে লাগে, ভীষণ মনে হচ্ছে সে দম আটকে মারাই যাবে, এতটাই শরীর খারাপ লাগে। কিন্তু সেই সময় তার মামি তার ঘাড়ে, তারপরে তার মাথায় অনেকভাবে ম্যাসাজ করার পরে একটু ঠিক হয়। আর এই যে এতটা সময় চলে গেছে, এর মধ্যে কিন্তু তারা অশোকনগর চলে এসছে, আর সামনের রেলওয়ে প্ল্যাটফর্মেই তারা নামবে। তারা নেমেও গেল, কিন্তু অলির না আর হাঁটার ক্ষমতা ছিল না। এর আগে শরীর খারাপ হলেও হাঁটতে পারছিল, কিন্তু এখন এতটাই শরীর খারাপ সে হাঁটতে পারছে না। কিন্তু ওই রাত্রে ওদের বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি কিন্তু সেখানে ছিল না। ওদের বাড়ি কিন্তু এই টিকিট কাউন্টার যেদিকে সেই দিকে নয়, উল্টো সাইডে আর কি, ওভারব্রিজ থেকে নাকি নিচে নেমে যেতে হয়, তারপরে কোনো অটো বা কোনো ভ্যান ধরে ওদের বাড়ি যেতে হয়, একটু দূর আছে। কিন্তু সেই সময় সেখানে কিছু ছিল না, আর এতটা পথ তারা যাবে কি করে? সেই সময় এই মেয়েটির ছোট মামা একজনকে ফোন করে, সে ভ্যান চালায় ওদের পাড়ারই, তাকে ফোন করলে সে এসে ওদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পরে মেয়েটির সঙ্গে সঙ্গে দৌড়োয় বাথরুমে। মেয়েটি বাথরুমে দৌড়োয় এবং সেখানে যাওয়ার পরে কিন্তু মেয়েটির উল্টিও হয়ে যায়, এবং সে সেখানে মাথা ঘুরে পড়েও যায় উল্টি হওয়ার পরে। যখন দেখে প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, মেয়েটি বেরোচ্ছে না, মানে অলি বেরোচ্ছে না, সেই সময় কিন্তু মামি দেখতে যায়, কিন্তু দেখে দরজা ভেতর থেকে বন্ধ, অলি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। যখন অনেকবার ডাকার পরেও সে সাড়া শব্দ দেয় না, তখন অলির মামি অলির মামাকে ডাকে। অলির মামা এসে কিন্তু ওই বাথরুমের দরজা ভাঙতে বাধ্য হয় এবং অলিকে ভেতরে নিয়ে আসে। কিন্তু যখন তার মামা গিয়েছিল সেই বাথরুমে, তখনও কিন্তু সেখানে অলি স্টুল, টয়লেট সমস্ত কিছুই করে দিয়েছিল। আর অলির এই মামি কিন্তু অলিকে পরিষ্কার করিয়েছিল, কারণ অলির মামি সত্যি অলিকে খুব ভালোবাসতো। যাই হোক, অলিকে ঘরের মধ্যে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে আসার পরে অলির মুখে জল ছেটানোর পরে অলির জ্ঞান ফিরে আসে, কিন্তু অলির ধুম জ্বর ওঠে, প্রচণ্ড পরিমাণে জ্বর উঠে যায় অলির। বাড়িতে ওষুধ ছিল, ক্যালপল ছিল, সেটা কিন্তু অলিকে খাইয়ে দেওয়া হয়। অলি সেটা খায় এবং তার মামি বলে, ঠিক আছে আজকে রাত্রে আমি তোর সাথে ঘুমোবো, অসুবিধা হবে না। তার মামা তাদের নিজের রুমে চলে যায়, আর অলি তার নিজের দিদার রুমে ঘুমায়, কারণ তার দিদা কিন্তু এইখানে নেই, হাবড়াতে নেই। তার দিদা কিন্তু এখনও হুগলিতে আছে, পরের দিন আর কি আসবে। তাই তার দিদার রুমে অলি এবং তার মামি ঘুমায়। কিন্তু সেই দিন অলি রাত্রেবেলায় তার মামির গলা চিপে ধরে, আর সেই সময় একটা কথাই অলির মুখ থেকে বেরোয়, তোরা সুখে থাকবি, তোরা স্বামী নিয়ে সংসার করবি, আমি পারবো না, কখনোই হবে না, তোরা কেউ বাঁচতে পারবি না, আমি কাউকে বাঁচতে দেব না। অলির মামি পুরো জেগে ওঠে, কিন্তু সে কথা বলতে পারে না। সে ভাবতে পারছে না তার ভাগ্নি, যাকে সে এতটা ভালোবাসে, সেরকম কথা বলছে। এটা কি অলি? কারণ অলিকে মোটামুটি সে 7-8 বছর ধরে চেনে। অলি তো এরকম নয়। আর অলির কি এমন হয়েছে যে সংসার করতে সে পারবে না, আর তাই সে আমাকেও সংসার করতে দেখতে পারবে না? কি হয়েছে অলির? কিন্তু সে এত কিছু যে ভাবছে, তার শরীরটা যে আর দিচ্ছে না, কারণ সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, আর কাউকে যে ডাকবে ডাকতে পর্যন্ত পারছে না। তার চোখ মনে হচ্ছে ঠিকরে ভেতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। এর মাঝখানে অনেক কষ্টে গায়ের জোর খাটিয়ে অলিকে ফেলে দিতে বাধ্য হয় তার মামি, এবং অলি কিন্তু সেই সময় শুধু খাটে পড়ে না, খাটের থেকে নিচেও পড়ে যায় এবং কোকিয়ে ওঠে যে, মামি আমার খুব লাগলো, তুমি ওকে ফেলে দিলে কেন? কিন্তু সেই সময় অলির মামি কোনো কথা বলতে পারছে না, তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে তার মামাকে ডাকবে বা জিজ্ঞেস করবে তোর কি হয়েছে, তুই এরকম কেন করলি, সে কিচ্ছু বলতে পারছে না। সে নিজের গলা ধরে বসে আছে এবং পুরোপুরি হাঁপাচ্ছে। আর এই যে একটা গোঙানির আওয়াজ হচ্ছে, হাঁপানোর আওয়াজ, পড়ে গেছে, এইসব আওয়াজ না তার মামা শুনতে পেয়েছে, কারণ তার পাশেই ঘর, যেহেতু শীতকাল তো কোনো ফ্যানও চলছে না, তাই তার মামা না দেখতে এসেছিল যে আধেও কি সে কোনো আওয়াজ শুনতে পেয়েছে। কিন্তু যখন সে ভেতরে আসলো, তখন সে দেখতে পেল তার ভাগ্নে নিচে পড়ে রয়েছে, আর তার নিজের বউ নিজের গলাটা ধরে হাঁপাচ্ছে। সে আগে দৌড়ে তার ভাগ্নিকে তুললো, তারপরে তার বউয়ের কাছে গেল আর বলল, কি হয়েছে কি হয়েছে? তখন সে ইশারা করে বলে, একটু জল দাও। জলটা খেলো, তারপরে কথা বলতে পারছে না, কিন্তু আগের থেকে একটু বেটার ফিল করছে। তখন সে বলে যে অলির কি হয়েছে, ওকে আগে দেখো। কিন্তু অলি সেই সময় বলে যে আমি তো কিছু জানি না মামি, কি হয়েছে, তুমি তোমাকে ফেলে দিলে? বলছে, তুই এরকম এরকম বললি আমাকে, তুই জানিস? বলছে, মামি তুমি ভাবলে কি করে যে আমি এরকম কথা বলতে পারবো? আমি জানি না আমার কি হয়েছিল, নাকি আমি স্বপ্ন দেখছিলাম, না জ্বরের করে এরকম করলে, আমি সত্যি জানি না। কিন্তু মামি বিশ্বাস করেছে, পুরো 100% বিশ্বাস করেছে, কারণ সে জানে যে অলি এরকম নয়, কারণ সে অলিকে সত্যি, ওই যে বললাম না, অনেক বছর ধরে চেনে।
তাই অলিকে আবার কিন্তু সে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। পরের দিন সকাল সকাল অলির মামি উঠে গিয়েছিল, কারণ ওই যে ওর বড় মামি আছে, সে তো রান্নাবান্না শুরু করবে, সেখানে যাবে আর কি তাকে হেল্প করার জন্য, কারণ বাড়িতে এখন অনেকেই নেই, মাত্র 2-3 জন রয়েছে, ওরা তো পেরে উঠবে না, তাই সেখানে যাবে। আর ওই যে অলির দাদু, সে কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে এই বাড়িতে চলে আসবে। আর অলির মা, মামি, মামা আরও সব যারা আছে, ওরা কিন্তু 11টা সাড়ে 11টার মধ্যে এই বাড়িতে চলে আসবে আর কি। অলি তখন ঘুমোচ্ছে, তখন মোটামুটি কিন্তু প্রায় 10:30 মতো বেজে গেছে। অলি তখনও ঘুম থেকে ওঠেনি, কারণ এতটাই সে দুর্বল আর তার এতটাই শরীর খারাপ লাগছে, সে উঠতে পারছে না। একবার সে বিছানা থেকে ওঠার চেষ্টা করেছিল, কারণ সে জানে প্রায় 8:30 বেজে গেছে, এখন তাকে ফ্রেশ হতে হবে, কারণ একটু পরেই তার দাদু একা আসে না, দিদাকে সাথে করে নিয়ে আসে, আর তার ছেলেমেয়েরা আসে না, ছেলেমেয়েরা সেখানেই থাকে। তারা ছোটবেলায় আসতো, কিন্তু বড় হওয়ার পর তারা আর এখানে আসেনি, মানে ভারতে আসেনি। যাই হোক, অলি চেষ্টা করেছিল একবার ওঠার, কিন্তু অলি উঠতে পারেনি। তার মনে হলো যে সে একা নয়, তার ভিতরে আরও কেউ একজন আছে, এবং এতটাই তার শরীরটা ভারী হয়ে গেছে, সে সেই ভারী শরীর নিতে পারছে না, সে হাঁটতে পারছে না, এবং সেই ভারী শরীর তাকে যেন আবার ফেলে দিল। তার ওয়েট কিন্তু মাত্র নাকি তখন 48 কেজি ছিল, এখন নাকি ওয়েট অনেক বেড়ে গেছে, কিন্তু তখন 48 কেজি ছিল। আর সেই সময় সে নাকি তার ভারী শরীর নিয়ে উঠতে পারছিল না, সে আবার পড়ে গেছিল, এবং তখন কিন্তু সে ঘুমিয়েই পড়েছিল। আর সেই সময় তার দাদু দিদা চলে এসেছিল আমেরিকা থেকে, আর যখন জানতে পেরেছিল যে অলি এখানে আছে, অলির শরীরটা অসুস্থ, তারা কিন্তু সে মামা বাড়িতে এসেছিল। ওই যে বললাম না যে এক বাড়ি তো নয়, 5টা বাড়ি, একতলা, আর পুরো লাস্টের দিকে হচ্ছে অলির নিজের মামা বাড়ি। আর যে ফার্স্টের ঘরটা, ওটা হচ্ছে অলির যে বড় দাদু, মানে ওর নিজের মায়ের যে বড় জ্যাঠা আর কি, সেই জ্যাঠার ঘর। আর সেখানে কিন্তু ওই দাদু ওঠে, এবং বাড়ির সকলের রান্নাবান্না সেখানেই আর কি হয়। তাই দাদু সেখানে আসার পরে যখন জানতে পারলো অলির শরীর খারাপ, তাই দাদু আর দিদা কিন্তু চলে এসেছিল অলির সঙ্গে দেখা করতে। অলিকে বারবার করে ডাকছে দিদিভাই দিদিভাই বলে। অলি কিন্তু বুঝতে পারছে কেউ একজন ডাকছে, কিন্তু অলির মনে হচ্ছে সেই ডাক তার চেনা নয়, এবং সে কেউ হয় না। তাকে তার ভিতর থেকে কেউ বলার চেষ্টা করছে, তুই উঠবি না, তুই ঘুমিয়ে থাক, তুই রেস্ট নে, কারণ আমার রেস্টের প্রয়োজন, মানে এরকম বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তার দাদু সেই ঘরের মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে অলির মাথায় হাত দেয়। কিন্তু মাথায় হাত দেওয়ার পরে অলির দাদু হঠাৎ করে না পিছনে সরে যায়। এটা তার দিদা লক্ষ্য করে, এবং তার দিদা তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, এরকম করলে কেন? তখন দাদু চেপে যায়, শুধুমাত্র বলে ওর শরীরে প্রচণ্ড জ্বর। ওর মাথায় হাত দেয়, ওর দিদা দেখে সত্যি অনেক জ্বর। ওর দিদা যখন ওকে ছোঁয় এবং ওঠায়, তখন সত্যি ও বুঝতে পারে যে হ্যাঁ, আমি অলি, এবং এটা আমার দাদু এবং দিদা, ভালোবাসি খুব, ওনারাও আমাকে ভালোবাসে। এখন সে বুঝতে পারছিল। আর যেহেতু যখন প্রত্যেকবার আসে না, তখন কিন্তু সে নমস্কার করে, তো নমস্কার করার জন্য উঠতে যাচ্ছিল, কিন্তু অলি আবার পড়ে যেতে যাচ্ছিল। কিন্তু তার দিদা তাকে ধরে বসে আর বলে, ঠিক আছে তুমি এখন বসো, তোমার মামিকে আমি ডেকে দিচ্ছি, আর তারপরে তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সামনের দিকে এসো, মানে ওই মামা বাড়ি আর কি এসো। এই কথা বলে কিন্তু দিদা চলে যায়। দিদা যাওয়ার পরে তো সেখানে দাদু ছিল। দাদু ওকে মাত্র 2টো প্রশ্ন করে, যে রাত্রিবেলায় কোথাও কি গিয়েছিলে, অন্য কোথাও? বলছে দাদু কোথাও তো যাইনি, রাত্রিবেলায় আমরা বাড়িতে আসছিলাম ট্রেনে করে। বলছে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার অ্যাবনর্মাল বলে মনে হয়, যেটা স্বাভাবিক নয়? অলির না একদমই মাথায় ছিল না সেই মেয়েটার কথা, একদমই ছিল না, ভুলেই গিয়েছিল রাত্রে ঘুমিয়ে আর কি। সে বলছে না না, আমার তো কোনো কিছু মনে হয়নি। কিন্তু অলি জানে না যে ওর মাথায় ছিল, কিন্তু কেউ মনে রাখাতে চায়নি, তার মাথা থেকে পুরো বের করে দিয়েছে জিনিসটা। তাই সে বলছে না না, কিছু তো ঘটেনি। বলছে কিছু তো ঘটেছে, তুমি মনে করে বলো। আর তুমি এখানে রাত্রে কি একা ঘুমিয়েছিলে? বলছে না, রাত্রে তো একা ঘুমোয়নি, পাশে আমার মামি ছিল। তখন দাদু বলে যে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি পরে কথা বলছি। দাদু কিন্তু সেই সময় সেখান থেকে চলে গিয়েছিল। তার মামি এসছিল, অলিকে নিজেই ফ্রেশ করালো, তারপর বললো তুই এখানে বস, পরে আবার আসিস। বলছেন মামি এখন শরীরটা একটু ভালো লাগছে, ওষুধটা খেলাম তো, ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে, অসুবিধা নেই, আমি সামনের দিকে যাচ্ছি। দাদু এসছে, আমি যাবো না বলো? শরীরটা খুব দুর্বল, প্রচণ্ড দুর্বল, কিন্তু এখন সেই ভারী শরীরটা লাগছে না, অনেকটা রিল্যাক্স লাগছে, অনেকটাই। তখন কিন্তু মোটামুটি 11:30 মতো বেজে গেছে। সে তখন সামনের দিকে আসে, কিন্তু আসার পরে সে দেখতে পায় তার বাবা এসছে। কারণ রাত্রেবেলায় তার বাবা তাকে ফোন করতে পারেনি, মানে ফোন করতে পেরেছিল, ফোনে পায়নি আর কি, সুইচ অফ ছিল তো, আর চার্জার সে নিয়ে আসেনি সেই সময়।
তাই তার বাবাও ফোন করতে পারেনি, তাই বাবা চলে এসেছিল। আর তার বাবাকে কিন্তু ফোন করে জানিয়েছিল আগের দিন রাত্রিবেলা অলি, যে তুমি কিন্তু বাবা কালকে কাজে যেও না। ওর বাবা না একটা কাজ করে, বলছে কালকে কাজে যেও না, তুমি মামা বাড়িতে এসো, দাদু কিন্তু আসবে। তাই ওর বাবা কিন্তু ওর মামা বাড়িতে চলে এসেছিল। কিন্তু সেই সময় ওর বাবা দেখে ওকে আতকে উঠেছিল, একটা কথাই বলে উঠেছিল সবার সামনে, সবার বলতে যে যে আছে আর কি সেখানে, সবাই এখন এসে পারিনি। বলছিল যে তুই কি আমার মেয়ে? তোর শরীরটা তো পুরো অর্ধেক হয়ে গেছে, তুই কি শরীর করেছিস সেটা? তখন মেয়েটি বলে যে বাবা আমার আসলে লুজ মোশন হয়েছে, এটা হলে তো জানোই যে শরীরটা সত্যি অর্ধেক হয়ে যায়, তাই হয়তো। তোকে কেমন অদ্ভুত লাগছে, খুব খারাপ লাগছে দেখতে মা, তুই ডাক্তার দেখাসনি? চল তোকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাব। অলি শুনবে না, কিন্তু সেই সময় তার বাবা, তার নিজের একটা মাত্র মেয়ে, তাই কিন্তু তার বাবা জোর করে অলিকে ডাক্তারের কাছেও সাইকেলে করে নিয়ে যায়। যাওয়ার পরে ওষুধ দেয়, ওষুধ নিয়ে আবার অলি চলে আসে, কিন্তু এসে দেখে বাড়ির সকলে সেখানে চলে এসছে, মানে মামা বাড়ির সকলে, ওর মা সবাই চলে এসছে। ওর মা তো ওকে দেখে আরও আতকে ওঠে, বলছে তোর এই কী হয়েছে এক রাতের মধ্যে, এরকম শরীরটা হলো কি করে? চোখ টোক পুরো বসে গেছে, এ তো মনেই হচ্ছে না তুই অলি, মনে হচ্ছে অন্য কেউ, পুরো মুখ চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন অনেকেই তো যুক্তি দিচ্ছে যে লুজ মোশন হলে না পুরো রোগা হয়ে যায়, আর চোখ মুখটা এতটাই বসে যায়, সবাই কিন্তু ভাবে যে ওই কারণেই হচ্ছে। তখন বলে যে আরে না না, ওরকম লাগছে কেন বলো তো, শরীরটা অসুস্থ ছিল তো, জার্নি করেছে, জ্বর এসছে, সমস্ত কিছু মিলিয়ে ওরকম লাগছে। কিন্তু সেই সময় অলি একবার লক্ষ্য করেছিল যে দাদু সব সময় ব্যস্ত থাকে, কার জন্য কি এনেছে, সবসময় ফোনে ব্যস্ত, কথা বলায় ব্যস্ত সবার সঙ্গে। সে দাদু কিন্তু অনেকক্ষণ ধরে অলিকে লক্ষ্য করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু সবার সামনে হয়তো বলতে পারছে না সে। দুপুরে খেতে বসলো, বাড়ির যে বাচ্চা কাচ্চা ছিল, সাথে অলিও এবং তার দাদু দিদা, এরা সবাই একসাথে খেতে বসলো, বাকিটা সবাই পরে খাবে। কিন্তু যখন খাচ্ছে অলি নিজেই বুঝতে পারছে না যে অলি এত মাংস কি করে খেয়ে ফেললো। মটন হয়েছিল সেদিন, অলি যেখানে 2 থেকে 3 পিসের উপরে মাটন খেতে পারে না, সেখানে অলি সেদিন 12 থেকে 13 পিস মাটন খেয়েছিল, এবং তাকে বাধা দেওয়া হয়েছিল যে আর খাস না, তাই সে আর খেতে পারেনি, না হলে সে হয়তো আরও সব মাংসই খেয়ে ফেলতো। সেই সময় কিন্তু সেটাও তার দাদু লক্ষ্য করেছিল। এই করতে করতে সবার জন্য গিফট এনেছিল। আর যেহেতু আগে না যখন দাদু আসতো জামা কাপড় নিয়ে আসতো, আমেরিকার জামা কাপড়, কিন্তু এখন হয়তো আনে না, কিন্তু সবার হাতে, মানে যে অলি হোক, ওর যে মামার মেয়েরা আছে, ছেলেরা আছে, সবার হাতে 2000 টাকা করে দেয়, বলে নিজের ইচ্ছে মতো জামা কাপড় কিনে নেবে, দিয়েছিল, অলি সেটা নিয়েছে। সেই সময় অলিকে বলে যে তুমি তো যাদবপুরে পড়াশোনা করছো, যাদবপুর কবে যাবে? কিন্তু অলি সেই সময় বলে যে দাদু যাদবপুর তো মনে হয় আমি এই মুহূর্তে যাব না, কারণ আমার ছুটি আছে এখন, আর রুমে তেমন কেউ নেই, কারণ আমার রুমমেট সবাই আমার ক্লাসমেটই, সবাই বাড়িতে গেছে, ওদের বাড়ি মেদিনীপুরে। বলছে না না, তুমি একটা কাজ করো, যদি পারো তোমার মাকে নিয়ে বা কাউকে নিয়ে একটু যাদবপুরে যেও, তোমার রুমটা একটু দেখবো, আমি একটু ঘুরে আসবো। সেই সময় কিন্তু অলি বুঝতে পেরেছিল দাদু কেন মানে বলছে এটা। অলি ভাবছে অন্য কিছু, দাদু কিন্তু দুটো জিনিস ভাবছে, যেটা অলি ভাবছে সেটাও সে করবে, এবং আরেকটা জিনিস যার জন্য কিন্তু দাদু এতটাই জোর করছে। আর যে জিনিসটা অলি জানে সেটা হলো দাদু প্রত্যেকবার এসে না অলিকে পার্সোনালি কিছু টাকা দিয়ে যায়, 50 হোক, 75, 1 লাখ হোক, মানে ডলার হিসেবেই দেয়, কিন্তু দিয়ে যায় নিজের অ্যাকাউন্টে। আর সবার সামনে সেটা দেয় না, কারণ বাকিদের যদি সেটা অল্প দেয় ওকে না তার ডবল দিয়ে যায়, তাই সবার সামনে দেয় না। তাই অলি জানে যে হয়তো যাদবপুরে যেতে বলছে, রুমটাও দেখা হবে, আর ওকে হয়তো কোনো চেক দেবে, সেই কারণে অলি বলছে ঠিক আছে দাদু। কিন্তু ওর দাদুর মাথায় আছে অলিকে তো টাকা দেবই, উপরন্তু অলিকে আমার দেখতে হবে, এবং ওর মধ্যে যে আছে তাকে বের করতে হবে। হ্যাঁ ঠিকই শুনছেন, ওর মধ্যে কেউ একজন প্রবেশ করে গেছে। এই কথা বলে অলির দাদুরা চলে গিয়েছিল, কারণ সেদিন থাকার মতো মানে সিচুয়েশন ছিল না, কারণ অলির দাদু সেই দিন ওই বাড়িতে থাকবে না। ওদের গোবরডাঙ্গা বলে জায়গা আছে একটা, সেখানে কিন্তু এক আত্মীয় আছে, সেই বাড়িতে অলির দাদু রাত্রেবেলায় থাকবে, দাদু এবং দিদা, তারপর আবার ফিরে যাবে সে নিউ টাউনের ফ্ল্যাটে, কারণ এইবার বেশি দিনের ছুটি নিয়ে কিন্তু তিনি আসতে পারেননি। যাই হোক, সেই দিন মামাবাড়িতে তারা সবাই ছিল, অলির বাবাও ছিল, কিন্তু সেই রাত্রেবেলা থেকেই বাড়িতে শুরু হয়েছিল তাণ্ডব। হ্যাঁ তাণ্ডব এই কারণে বলছি, অলি পুরো পাগল হয়ে গিয়েছিল। সেদিন ছিল শনিবার, রাত থেকে অলির পুরো বিভৎস চেহারা হয়ে গিয়েছিল, সে পুরো পাগল হয়ে গিয়েছিল এবং সবাইকে থেকে থেকে মারতে যাচ্ছিল। ঘুমের ঘরে কিন্তু এরকম হয়েছে, কিন্তু যখন সে উঠেছে রাত 2:30টার সময়, তখন তার পাশে ছিল তার মা, তার মাকে সে গলা টিপে মারতে যাচ্ছে।
এগুলো মারা যায়, শরীর অসুস্থর জন্য হতে পারে। কিন্তু এই যে অলি হঠাৎ করে 4 পায়ে হেঁটে, হ্যাঁ যেমন বাচ্চারা হাবুর হাঁটে সেরকম হেঁটে এক ঘর থেকে অন্য ঘরে চলে গেল আর দরজার পাশে গিয়ে লুকোলো, মনে হচ্ছে সে লুকোচুরি খেলছে। আর যখন কেউ তাকে ধরতে যাচ্ছে সে তখন তার উপরে হামলে পড়ছে। এই দেখে তো অলির বাবা মা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। অলির দাদু তখন বেঁচে ছিল না, অলির দিদা ছিল, সেও কান্নাকাটি করছে এবং বাড়ির প্রত্যেকটা মানুষ, এমনকি ওই যে আরও 4টে বাড়ি রয়েছে ওরাও সেই সব শুনে চলে এসছে। সবাই দেখেছে যে অলি সেই দিন সারাটা রাত ধরে কি করেছে। সবাই মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল, কারণ অলি কাউকে ছাড়ছে না, হাতের মাথায় যা পাচ্ছে সেগুলো দিয়ে সবাইকে আঘাত করার চেষ্টা করছে। আর তাই সেই রাত্রে কিন্তু অলিকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, না হলে সেই দিন অনেকেই হয়তো মারা যেত। কারণ অলি যদি হাতের মাথায় কোনো ছুরি পায় সেই ছুরি দিয়ে সবাইকে মারার চেষ্টা করছে, মানে মোটামুটি সে মেরেই ফেলবে, কাউকে আঘাত নয় কাউকে হত্যা করবে, সে টেন্ডেন্সি রয়েছে ওর। আর সব থেকে বড় কথা, সে মারছে কিন্তু বিশেষ করে মেয়েদের। কোনো ছেলেরা সামনে গেলে তার দিকে করুণ চোখে তাকিয়ে রয়েছে, এবং সেই ছেলে যদি অল্প বয়স্ক হয় সে ছেলের প্রতি এমনভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে সে তার কত দিনের পরিচিত এবং তাকে পেলে সে কতই না সুখী হতো। হ্যাঁ, এরকম সে করছিল। সেই রাত্রেবেলায় কিন্তু ওই দাদুকে ফোন করা হয়, কারণ ওই বাড়ির প্রত্যেকেই জানে দাদুর এইসব বিষয়ে আগ্রহ আছে। আর যেহেতু এখন জেটল্যাগ চলছে, দাদু নিশ্চয়ই কোনো মতে এই সময় হয়তো ঘুমোচ্ছে না, জেগেও থাকতে পারে। তাই জাস্ট একবার ফোন করেছিল, ফোন করার পরে দাদু সঙ্গে সঙ্গে রিসিভ করেছে আর বলছে, বুঝতে পেরেছি কেন ফোন করেছো। শুধুমাত্র এইটুকুই বললো, বুঝতে পেরেছি কেন ফোন করেছো। সেই সময় অলির যে বড় মামা সেই ফোন করেছিল আর কি, বলছে জেঠু আপনি বুঝতে পেরেছেন মানে বুঝলাম না। বলছে হ্যাঁ, অলির কিছু হয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার। বলছে বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে আমার আসা পসিবল নয়। ওকে গোবরডাঙ্গা নিয়ে আসো, বেশি দূর তো নয়, এখানে নিয়ে আসো পরের দিন সকালবেলায়। ও আসতে পারবে, অসুবিধা হবে না। আমি হাবড়া যেতে পারতাম, কিন্তু যদি হাবড়ার কাছাকাছি হতো। আমার দুপুর 2টোর মধ্যে এক জায়গায় যেতে হবে, একটা মিটিং আছে আমার কালকে। ওকে সকাল সকাল এখানে নিয়ে এসো, তারপর আমি দেখছি। মেয়েটিকে কিন্তু ধরে বেঁধে পরের দিন ট্রেনে করে নয়, কারণ ট্রেনে করে আনার মতো সিচুয়েশান ছিল না, কারণ পুরো পাগলের মতো করছে। বলা তো যায় না ট্রেনের মধ্যে মানে কার প্রতি কী করে ফেলবে ও। ওকে গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয়, আনার পর দাদুর সামনে বসানো হয়। তখন দাদু বলে যে আমি বুঝতে পারছি ওর মধ্যে কি আছে, কিন্তু আমি এগুলো কিছুই করতে পারবো না, ওকে সারাতে পারবো না, আত্মা মুক্তি দিতে পারবো না, সেই কোয়ালিটি আমার মধ্যে নেই। আমি বুঝতে পারি যে কার মধ্যে কি আছে, এবং যদি কারোর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা আমি ডিটেক্ট করতে পারি, এটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু বলতে পারি না। কিন্তু এই যে আমার একটা আগ্রহ এইসব বিষয়, সেই কারণে কিন্তু আমার সমস্ত জায়গায় চেনাশোনা আছে, এবং আমি একজনকে ফোনও করে দিয়েছি, তার বাড়ি মসলন্দপুরের ভিতরের দিকে, সে একটু পরেই আসছে, তোমরা এই গোবরডাঙ্গাতেই থাকো। সেই কথা বলে দাদু কিন্তু ওয়েট করতে পারিনি, বেরিয়ে গিয়েছিল, কারণ দাদুর সেদিন একটা বড় মিটিং ছিল, অ্যাটেন্ড করতেই হবে। আর সেই দিন প্রায় 2:30 বেজে গিয়েছিল। সেই মানে যে একজন দাদু, সে দাদুর আসতে, সেও একজন বয়স্ক দাদু, তার আসতে আসার পরে তিনি সমস্ত কিছু জিজ্ঞেস করে। আর তখন মেয়েটির বাবা মামির মনে পড়ে যায়, আগেই মনে পড়েছিল কিন্তু বলার সুযোগ হয়নি, যে সত্যি অলি তো এরকম বলছিল দমদম প্ল্যাটফর্মে, মানে ট্রেনের মধ্যে যে একজনকে সে দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি, সমস্ত কিছু জানালো। তখন সেটা শুনে সেই সাধু দাদু তখন বলে যে ওই দমদম প্ল্যাটফর্ম থেকে এক অতৃপ্ত আত্মা উঠেছিল, আর যেহেতু শরীরটা খুব অসুস্থ ছিল, আর এই আত্মাগুলো দুর্বল শরীরটাকেই বেছে নেয়, যেহেতু শরীরটা খুব দুর্বল, ওর মন তখন ভাবার মতো অবস্থায় ছিল না, হৃদয় ছিল খুব দুর্বল, তাই ওকে একেবারে ধরতে চেয়েছিল, আর ওর দ্বারাই ও সংসার করতে চেয়েছিল। এরপর যদি কখনো বিয়ে করতো না, তাহলে একে বের করা খুব মুশকিল হতো। সেই সময় ওকে উঠোনে নিয়ে আসা হয়, যে বাড়িতে না, সেই বাড়ি দোতলা এবং বড় একটা উঠোন আছে, সেই উঠোনে ওকে আনা হয় এবং ওকে জিজ্ঞেস করা হয় যে ও এরকম কেন ভিতরে ঢুকলো, কি করে মারা গেল। সে তখন বলে যে সে নাকি মানে অন্য কোনো কারণে মারা যায়নি, সে পরকীয়া করতো একজনের সঙ্গে। হ্যাঁ, তার বয়স ছিল খুবই অল্প, মাত্র 23 বছর, এবং যার সঙ্গে তার সম্পর্ক ছিল সে ছিল বিবাহিত পুরুষ, এবং তার সঙ্গে সম্পর্ক ছিল, সেও খারাপ ছিল, কিন্তু কোনো কারণে হয়তো বইয়ের প্রেসারে পড়ে সম্পর্ক ভেঙে দিয়েছে, আর তাই সে আত্মহত্যা করেছে। মেয়েটি কিন্তু ভালো ছিল না, খারাপই ছিল। এর আগে হয়তো অনেক দেখেছি যে ছেলেরা ঠকিয়েছে বলে আত্মহত্যা করেছে, কিন্তু না, এই মেয়েটি ছিল সত্যিকারের খারাপ। যাই হোক, অনেক কষ্টের পরে কিন্তু মেয়েটার ভিতর থেকে সে আত্মা বেরিয়ে যায় বলা ভুল, মানে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে আত্মাকে কিন্তু
ওই সাধু দাদু ধরেছিল। ওনার একটা মানে বিরাট বড় ব্যাপার ছিল যে ওই দাদু না আত্মা ধরতো। তারপর কি করতো উনি জানেন, এগুলো মেয়েটি মানে অলি জানে না। আর তারপরে তো অলি প্রায় 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে গিয়েছিল। ওষুধ খাচ্ছিল, কারণ যেহেতু ওর পেট খারাপ তো এমনি আছে, জ্বরও আছে, সেসবের ওষুধ খাচ্ছিল, কিন্তু সুস্থ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর তারপর দাদু ওকে ফোন করেছিল, যাদবপুরে আসো মাকে নিয়ে, যদি না আসতে পারো। তখন অলি বলে যে না না, আমি এখন সুস্থ আছি, আমি একা যেতে পারবো। অলি তখন যায় যাদবপুরে। ওর দাদু আসে, সন্ধ্যার দিকে আসে। একটা বাড়ি মানে ফ্ল্যাট মতো বলা যায়, কিন্তু যেহেতু রান্নাবান্না করে না তো ওরা ওই রুমে 3 জন থাকে। বাকি 2 জনের বাড়ি মেদিনীপুরে, ওরা চলে গেছে। ওদের 3 জনকেই না ওই বাড়ির যে মালিক সে আর কি খাওয়া দাওয়া দেয়। যাই হোক, যখন দাদু আর দিদা আসে তখন কিন্তু সেই বাড়ির মালিকও দেখা করতে এসেছিল, তারপর দেখা করে চলে গেছে। আর তারপর কিন্তু ওর দাদু ওর সঙ্গে কথাবার্তা বলল, শোনো, যখনই কোথাও বেরোবে না একটু ভগবানের নাম করে বেরোবে, দেখবে কখনো কোনো সমস্যা হবে না। তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ, তুমি যখন শক্তিশালী একটা মন্ত্র বলে বেরোচ্ছ না, সেই মন্ত্র তোমাকে সমস্ত রাস্তা একেবারে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। কোনো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে প্রবেশ করতে পারছে না, তাই এটাই করো। আর তারপরে কিন্তু সেখানে চাও খেয়েছিল, চা দিয়েছিল কিন্তু অলির যে বাড়ির মালিক, সেই মালিক আর কি চা দিয়ে গিয়েছিল। তারপর অলিকে কিন্তু ওর দাদু সেই দিন 1.5 লাখ টাকা দিয়ে গিয়েছিল। আর বলেছিল যে সামনে তো বিএড করবে তুমি, কারণ অলি তখন বিএড করার ইচ্ছা ছিল, আর বিএড করতেও টাকা লাগবে। তাই ওই টাকা কিন্তু অলিকে দিয়ে গিয়েছিল, একটা চেক দিয়ে গিয়েছিল আর কি। তারপর চলে গিয়েছে, তারপর অলি বিএড কমপ্লিট করেছে। আর এখন অলি বিয়েও করেছে, তার একটা সন্তান আছে, ভালো আছে অলি। কিন্তু সেই ঘটনা সে এখনো ভুলতে পারে না। যাই হোক, আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।